এখন বাবা নয়, ড্যাডি বলার সময়। চলো সোনামণি। অভির বাহুর শক্ত বাঁধনে আটকে থাকে আনন্দী। সে বারবার গাড় ঘুরিয়ে পেছনে তাকাতে থাকে। বাবাকে শেষবারের মতো দেখার এক ব্যর্থ মরিয়া চেষ্টা। কিন্তু যে মানুষটিকে সে সারা জীবন আশ্রয়ের বৃক্ষ ভেবে এসেছে, আজ তিনি দাঁড়িয়ে আছেন অসহায়ের মতো, চোখের অসংখ্য না বলা কথা, অথচ পরিস্থিতির কাছে সম্পূর্ণ পরাজিত। নিজের মেয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন আর কিছুই করা ছিল না তার। আনন্দের বুকের ভেতরটা ধীরে ধীরে শূন্য হয়ে যেতে থাকে। অন্যদিকে অভি একবারও থামে না। দৃঢ় পদক্ষেপে সে আনন্দকে নিয়ে এগিয়ে যেতে থাকে বাড়ির বাইরের দিকে। তাদের পেছনে তার সাঙ্গপাঙ্গরা নীরবে অনুসরণ করতে থাকে, যেন সবকিছু আগে ঠিক করা ছিল। বাড়ির সীমানা পেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় চারপাশের রাতের অন্ধকার আরো ঘন হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে অভি এক হাতে নিজের পেটের ওপর বাঁধা ব্যান্ডেজের প্রান্ত ধরে। তারপর ধীরে সুস্থে সেটি খুলে ফেলে। এক টুকরো কাপড় মাটিতে পড়ে যায়। অভি চোখ বন্ধ করে দীর্ঘ এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তার ঠোঁটের কোণে ক্ষীণ রহস্যময় এক হাসি ফুটে ওঠে, যেন বহুক্ষণ ধরে অভিনয় করা একটি চরিত্রের অবসান ঘটেছে মাত্র। কিন্তু তার ঠিক পাশেই হাঁটতে থাকা আনন্দী কিছুই টের পেল না। সে তখনও নিজের ভাঙা পৃথিবীর হিসাব কষতে ব্যস্ত। বুঝতেই পারল না যে মানুষটাকে সে আঘাত করেছে ভেবেছিল, সেই মানুষটি এতক্ষণ নিখুঁত অভিনয় তাকে এবং তার পরিবারকে প্রতারণার জালে আটকে রেখেছে। আর অভি সমস্ত সত্য বুকের ভেতরে লুকিয়ে রেখে নির্বিকার ভঙ্গিতে তাকে নিয়ে এগিয়ে চলে যেতে থাকে নতুন স্বপ্নের দিকে। গাড়িতে ওঠার আগে এক মুহূর্তের জন্য অভির পাশ ফিরে আনন্দের দিকে তাকায়। তারপর ঠোঁটের কোণে ভেসে ওঠে তেজকায় হাসি। হাসিটা ছিল বিজয়ের, আবার খানিকটা উপহাসের। কারণ আনন্দী এখনো জানে না সে কোনো অপরাধী নয়, যে অপরাধের বোঝা এতক্ষণ ধরে নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে তার বেশিরভাগ ছিল অভির সাজানো একটা ফাঁদ। গাড়ির দরজা বন্ধ করতেই অভির মনে ভেসে ওঠে কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো। সে ড্রেসিং টেবিলের পাশে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে আধো অন্ধকার, তবে জানলার কাছ ভেদ করে আসা ক্ষীণ আলো ডাইনিং টেবিলের চকচকে পৃষ্ঠে প্রতিফলিত হতে থাকে অন্য কিছু। সে প্রতিফলনে অভি স্পষ্ট দেখতে পাচ্ছিল আনন্দী ধীরে ধীরে একটি ছুরি হাতে তার দিকে এগিয়ে আসছে। দৃশ্যটা দেখে আতঙ্কিত হওয়ার বদলে অভির মাথায় অন্য পরিকল্পনা আসে। নিঃশব্দে সে নিজের ফোনটি অন করে এমনভাবে পাশে রেখে দেয় যাতে পুরো ঘটনাটা রেকর্ড হয়। আনন্দী এতটাই উত্তেজিত আর আবেগ অন্ধ হয়েছিল যে সামান্যতম সন্দেহ করেনি। সে বুঝে উঠতে পারেনি তার প্রতিটি পদক্ষেপে অভির নজর রয়েছে। এরপর মুহূর্তটা আসে, আনন্দী ছুরিটি চালিয়ে দেয় অভির দিকে। কিন্তু শেষ মুহূর্তে অভি নিজের দুই হাত সামনে এনে আঘাত ঠেকিয়ে দেয়। ধারালো ফলাটি তার হাত কেটে দেয় বটে, তবে পেট পর্যন্ত পৌঁছতে পারে না। ব্যথায় তার হাত থেকে রক্তের ধারা নামে, কিন্তু উদ্দেশ্য সফল হয়। পরের সবটা ছিল অভিনয়। অভি ইচ্ছে করেই মেঝেতে লুটিয়ে পড়ে, এমনভাবে নিস্তেজ হয়ে যায় যেন গুরুত্বপূর্ণ কোনো আঘাত পেয়েছে। আর আনন্দী নিজের আতঙ্ক আর অপরাধবোধের ভেতর ডুবে গিয়ে বিশ্বাস করে ফেলে যে সে সত্যি ভয়ঙ্কর কিছু করে ফেলেছে। সেই ভুল বিশ্বাসই পরে অভির সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। আর এখন গাড়ির ভিতরে বসে সেই ঘটনাগুলো মনে করতে করতে অভির চোখে আবার সেই রহস্যময় হাসি ফিরে আসে। আনন্দী এখনও সত্যটা জানে না, সে কখনো মন থেকে এসব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অথচ পুরো খেলাটার চমক ছিল অন্য কিছু। আর সে মানুষটি নিশ্চয়ই বসে আছে তার একদম পাশেই। পুরো পথ জুড়ে গাড়ির ভেতরে ছিল একেবারে উৎসবমুখর পরিবেশ। অভি সাঙ্গপাঙ্গরা কেউ হাসছিল, কেউ ঠাট্টা করছিল, আবার কেউ পুরো ঘটনাটা নিয়ে রসিকতা করতে ব্যস্ত। মাঝে মধ্যে অভিও তাদের সঙ্গে যোগ দিতে থাকে, যেন তারা কোনো কঠিন পরিস্থিতি থেকে ফিরেছে। বিষয়টি এমন নয়, বরং কোনো সফল মিশন শেষ করে এসেছে। কিন্তু সেই একই গাড়ির এক কোণে নিশ্চুপ হয়ে বসে থাকে আনন্দী। তার চোখ দুটো শূন্য, মুখে কোনো অভিব্যক্তি নেই। চারপাশে হাসি ঠাট্টা যেন তার কানে পৌঁছাচ্ছিলই না। সে বসেছিল এক জীবন্ত লাশের মতো, শরীর এখানে অথচ মন বহু দূরে কোথাও হারিয়ে গেছে। একসময় গাড়ি অভির বাড়ির সামনে এসে থামে। অভি আগে নেমে দরজা খুলে দেয়, এরপর আনন্দের দিকে হাত বাড়িয়ে বলে, নামো। আনন্দী কোনো উত্তর দেয় না। অভি তার কবজি ধরে টেনে নামায়। খুব বেশি রুক্ষভাবে নয়, কিন্তু এতটাও নরম নয় যে সেটাকে অনুরোধ বলা যায়। আর আচরণে ছিল এক ধরনের জেদ, যেন সে জানে আনন্দী আপত্তি করলেও শেষ পর্যন্ত তাকে নামতে হবে। তবে আনন্দীও সহজে হার মানার মেয়ে নয়। মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সে নিজের হাত ঝটকে বেরিয়ে ছাড়িয়ে নেয়।
একবার অভির দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আশেপাশে কে কি ভাবছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সোজা সিঁড়ি দিয়ে এগিয়ে যায় সে। কয়েক মুহূর্তের মধ্যে সে উপরে উঠে যায়। আর আশ্চর্যের বিষয়, কোনো দ্বিধা ছাড়াই গিয়ে ঢুকে পড়ে অভির রুমে। নিচে দাঁড়িয়ে থাকা সবাই কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর অভি 2 হাত কোমরে রেখে সিঁড়ির দিকে তাকায়। পরক্ষণে মাথায় নেড়ে হেসে ওঠে। দেখছোস, না আসতে বাড়ি দখল করা শুরু করে দিছে। তার কথায় আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলে হেসে ফেলে। অভি নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, বেডি মানুষে বেশি সুবিধা দিলে এইটাই সমস্যা। একবার দরজা খুইলা দে, পুরো রাজ্য নিজের নামে লিখে নিতে পারে তারা। কথাটা বলেও তার চোখের গভীরের বিরক্তির চেয়ে কৌতুক বেশি ছিল। কারণ সে জানত আনন্দীর রাগে ক্ষোভে যতই ফুসুক না কেন, আজকের রাতটা তাদের দুজনের জন্য দীর্ঘ হতে চলেছে। ঘরে ঢুকতেই অভি থমকে দাঁড়ায়। আনন্দী ঘরের ঠিক মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জানালার ফাঁক গড়ে আসা স্নান আলো তার মুখে পড়েছে। চোখ দুটো লাল, কিন্তু সে কাঁদছে না, বরং এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ভেতরে সব অনুভূতি পাথর হয়ে গেছে। অভি কয়েক সেকেন্ড তাকে পর্যবেক্ষণ করে, তারপর ধীর পায়ে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে আনন্দীকে। কী রে বোকাচন্দ্র, কাঁদছিস কেন? আনন্দী কোনো উত্তর দেয় না। তার নীরবতা বিন্দুমাত্র বিচলিত হলো না অভি। ঠোঁটের কোণে পরিচিত সেই দুষ্টু হাসি ফুটিয়ে আবার বলল, তোর তো খুশি হওয়ার কথা, তোর স্বামী তোরে ছুঁয়েছে। ম্যারিটিয়াল রেপ বলে এটাকে। শাহবাগের মতো কথা বলিস না, বিয়ে করা তুই বউ আমার। প্রচণ্ড খেপে অভিকে ধাক্কা মেরে কাঁপতে থাকে আনন্দী। তো আমি কি জানতাম বিয়ে হয়েছে? আমি জানতাম আপনার মতো জানোয়ার আমার স্বামী হবে? জানেন, যখন একজন লোক কোনো পিছনে পিছনে ঘুরে তখন কেমন লাগে? মনে হয় চোখ দিয়ে গিলে খাচ্ছে। বারবার পুরো শরীরের কাপড় ঠিক করি আমরা, না জানি কোথায় কোন অংশ বের হয়ে গেল আর কার লালসার শিকার হলাম। জানেন, উপন্যাস গল্পে আপনার মতো লোকেদের অনেক দাম, অনেক চাহিদা। মেয়েরা মরিয়া হয়ে ওঠে আপনাদের মতো রেড ফ্ল্যাগ চরিত্রদের জন্য। অথচ বাস্তব জীবনে যদি আমাদের অপশন দেওয়া হয় আপনার মতো লোককে বিয়ে করা ছাড়া উপায় নেই, তাহলে 99% মেয়ে কখনো বিয়ে করতে রাজি হবে না। প্রচণ্ড হাঁপাতে থাকে আনন্দী। অভি একদম নিশ্চুপ, তার বলার মতো কিছুই নেই। চোখের পানি মুছে আনন্দী আবার বলে, জানেন, যেদিন আপনি আমার সাথে অমন কাজ করলেন আমি বাড়ি গিয়ে গলায় ফাঁসি দিতে চেয়েছিলাম। হয়তো দিয়েও দিতাম, কিন্তু আমার বাবার ডাক কানে আসে। আমি মরলাম না, যদি মরে যেতাম তখন? প্রতি সেকেন্ড নিজের সাথে লড়াই করেছি। আয়নার সামনে দাঁড়ালে মনে হতো এত ধর্ষিতা। আর কিছু বলল না, এখানে চুপ হয়ে গেছে। নিজের সমস্ত রাগ বের করে ফ্লোরে বসে কাঁদতে থাকে আনন্দী। একটি মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস যখন কেড়ে নেওয়া হয়, তখন সে মেয়ে ছাড়া আর কেউ বুঝতে পারে না কি যাচ্ছে তার উপর থেকে। একটু থেমে আনন্দী অভির দিকে তাকিয়ে বলে, আমার কি দোষ ছিল অভি? আমাকে কেন এত কিছু সহ্য করতে হলো? আপনাকে দেখলে তো মনে হবে এই লোকটা, এই লোকটাই আমাকে ধর্ষণ করেছিল। আমি কিভাবে আপনাকে স্বামী হিসেবে মানব অভি? কিভাবে আপনার সাথে থাকবো? আপনাকে দেখলে তো ঘৃণা হয় আমার। আমি কিভাবে সারা জীবন এই কষ্ট সহ্য করব? অভি কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে আনন্দীর সামনে মেঝেতে বসে পড়ে। গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধর, পানি খা। এতক্ষণ গলা শুকায়া কাঠ হয়ে গেছে তোর। আনন্দী গ্লাসের দিকে না তাকিয়ে সে শুধু চোখ বন্ধ করে মাথাটা নিচু করে রাখে, যেন অভির উপস্থিতটুকু সহ্য করতে পারছে না। অভি কয়েক মুহূর্ত চুপ থেকে মৃদু হেসে বলল, তুই চাইলে আমার বউ, না চাইলে আমারই বউ। কথাটা শুনে আনন্দী ধীরে ধীরে চোখ খোলে। তার দৃষ্টি ছিল বরফ শীতল। জালিয়াতি বিয়ে কি হয়? মুসলিম ধর্মে এমন বিয়ে জায়েজ নয়। ধরতে গেলে আমি ধর্ষিতা। পানির গ্লাসটি ফ্লোরে রেখে অভি আনন্দীকে বলে, আমি জীবনে কোনো মায়ের গায়ে হাত তুলি নাই। বিসমিল্লা। বিসমিল্লা বলে খুব জোরে আনন্দী গালে চর বসিয়ে দেয় অভি। বিয়েকে অস্বীকার করস জাহান্নামী মহিলা। আনন্দীও কম কিসে হুট করে উঠে এসে অভির গালে চর বসিয়ে দেয়। কিভাবে বিয়ে হয় সেটা তুইও জেনে নিস জানোয়ার। তুই না ডাক্তার ছিলি? কেমন ডাক্তার ছিলিস তুই? এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, চ্যাপ্টার 1, লিখেছেন কায়নাত খান কবিতা, পর্ব 40। আমি এতদিন এই গল্পটা সম্পর্কে এটাই জেনেছি যে এই গল্পটার নাম উন্মাদনা, কিন্তু লেখিকার কালকের পোস্টে দেখে আমি এটা জানলাম যে এই গল্পটার নাম শুধু উন্মাদনা নয়,
এই গল্পটার নাম রয়েছে উন্মাদনা চ্যাপ্টার 1। এই গল্পটির আরও একটা পার্ট আসবে যেখানে জুলফির পর্ব আসবে, সেটা চ্যাপ্টার 2 হয়ে আসবে। তো যাদের যাদের এই নিয়ে গল্পটা নিয়ে সমস্যা হচ্ছিল তারা এই জিনিসটিকে ক্লিয়ার করে নেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।